হোক যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, চ্যানেল ভিশনে সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের রবিবাসরীয় শুভেচ্ছা। রবিবার দিন দুপুর 2:45 আমরা জানি আপনারা সকলেই আমাদের চ্যানেল ভিশনের কল্পতরু অনুষ্ঠানের জন্য আমরা সকলে অপেক্ষা করে বসে থাকি। কল্পতরু অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ইতিমধ্যেই একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে বলেই অনেক মানুষ আমাদেরকে ফোন করেন এবং অনেক মানুষ অনুষ্ঠানে ফোন না পেয়ে আপনাদেরকে যে কথা আমাদের বলা রয়েছে যে 365 দিন 24 ঘন্টা কিন্তু আমাদের ফোন রয়েছে আপনাদের জন্য খোলা। তার কারণ কল্পতরু অনুষ্ঠান আপনাদের একান্ত নিজেদের অনুষ্ঠান। কল্পতরু অনুষ্ঠান মানে হচ্ছে এখান থেকে ভালোবাসা এবং ভালো লাগা ভাগ করে নেবার অনুষ্ঠান। তাই তো শ্রী সুব্রত চক্রবর্তী আপনাদেরকে বারবার করে সেই বিষয় যে বিষয়ের উপর আমরা আলোচনা করি, একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করি। কারণ দেখুন, জীবনে প্রত্যেকটা মুহূর্তে চলার ক্ষেত্রে অনেক রকমের সমস্যা। একটি মানুষের একটিমাত্র সমস্যা থাকে তা তো নয়। হ্যাঁ, কোনো কোনো সমস্যা থাকে যেটি হয়তো বেশি করে আমরা প্রাধান্য দিতে বাধ্য হই, কারণ সেই একটিমাত্র সমস্যা হয়তো আমাদের জীবনকে অনেকটা ওলটপালট করে দিতে পারে। কিন্তু তাছাড়াও একটা মানুষের জীবনে অনেক রকম সমস্যা থাকতে পারে। কারো পড়াশোনা সংক্রান্ত সমস্যা থাকতে পারে, কোথাও অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, কোথাও মানসিক কোনো সমস্যা হতে পারে, কোথাও হয়তো চেষ্টা করছেন তার বিয়ের জন্য কিন্তু সেভাবে প্রাপ্তস্থ হতে পারছেন না। তো নানান রকমের সমস্যার মধ্যে থেকেও প্রাধান্য আমরা তাকেই দিই। সেই কারণটি হলো আমাদেরকে হঠাৎ করে সেই সমস্যা থেকে সমাধান আমাদের জীবনকে কিছুটা বদলে দিতে পারে। আর সেই সমস্যার কথা মাথায় রেখেই আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান কল্পতরু অনুষ্ঠান নিয়ে আজ উপস্থিত হয়েছি। কারণ একটি আলোচনা ভিত্তিক অনুষ্ঠান এবং এই আলোচনার ভিত্তিতে আমরা এই স্বল্প সময়ের মধ্যে যে কজনের ফোন নেওয়ার সুযোগ পাই, ফোন অবশ্যই নিই। তার বাইরেও অনেক মানুষ ফোন করেন, পরেও অনেক মানুষ ফোন করেন, তাদের সাথে কথা হয় এবং একটা নির্দিষ্ট দিশা দেখানোর চেষ্টা হয়। সেখান থেকে একটি প্রতিকার, সেই প্রতিকার প্রয়োজনে, কারণ আমরা বলেই থাকি যে প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। আমরা বলেই থাকি আপনার জ্যোতিষে আস্থা, এবং সেই আস্থা আছে বলেই তো আপনারা বারবার করে কল্পতরু অনুষ্ঠানের সাথে থাকেন, সঙ্গী হয়ে থাকেন। আর 365 দিন 24 ঘন্টা আপনাদের যিনি সঙ্গী হয়ে থাকেন, আপনাদের সাথে থাকেন, আপনাদের পাশে থাকার চেষ্টা করেন, তিনি শ্রী সুব্রত চক্রবর্তী। শুরু করেছি আজকের কল্পতরু অনুষ্ঠান। অবশ্যই আজকেও থাকবে একটি জমজমাট এবং অবশ্যই প্রয়োজনীয় কিছু কথাবার্তা আপনাদের সকলে নিয়ে একটি আলোচনা ভিত্তিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। চলুন আজকেও কল্পতরু অনুষ্ঠানের সাথে থাকি। শ্রী সুব্রত চক্রবর্তী আমাদের সাথেই রয়েছেন। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শককে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মাতারার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন চ্যানেল ভিশনে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আপনারা প্রত্যেক সোমবার দিন সরাসরি পেয়ে যান দুপুর 2:45 এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30। এছাড়া আপনারা যারা মনে করছেন আমার অনুষ্ঠান পরবর্তী ক্ষেত্রে দেখতে চাইছেন, যে কোনো সময় আপনারা আপনাদের কাজের অবসরে ইউটিউবে গিয়ে চ্যানেল ভিশন অথবা আমার নাম শ্রী সুব্রত চক্রবর্তী সার্চ করে অনুষ্ঠান দেখতে পারেন, অথবা ফেসবুক পেজ থেকে কিন্তু আমার অনুষ্ঠানগুলোকে ফলো করতে পারেন। দর্শক বন্ধু, এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেল ভিশনের সমস্ত টেকনিশিয়ান দাদা ভাইকে শুভেচ্ছা, কর্তৃপক্ষকেও শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন আলোচনা। আজকে কিন্তু আপনাদের সামনে একটা নতুন আলোচনা নিয়ে আমি উপস্থিত হয়েছি এবং অনেকেই ফোন করে বলছেন যে দাদা, আমাদের এই কর্মজীবনে অথবা শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে কোন গ্রহ সব থেকে বলবান থাকলে আমরা ভালো প্রাতিষ্ঠানিক জায়গায় প্রতিষ্ঠা পেতে পারি? অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন গ্রহ বলবান থাকলে, অর্থাৎ কিছু গ্রহের কিছু কনজাংশন, মানে আমাদের এই যে 9টি গ্রহ, তার সঙ্গে ইউরেনাস, নেপচুন এবং প্লুটো, অর্থাৎ ইন্দ্র, বরুণ এবং রুদ্র, আমরা কিন্তু সবসময়তে এই 9টি গ্রহের আলোচনাকে সবসময়তে প্রাধান্য দিই, কিন্তু কখনোই ইন্দ্র, বরুণ এবং রুদ্র অর্থাৎ ইউরেনাস, নেপচুন এবং প্লুটোকে নিয়ে কখনোই কোনো কিছু বিষয়কে আমরা বলি না। কিন্তু এই 3টি গ্রহের কিন্তু সম পরিমাণ ক্ষমতা রয়েছে এবং তাদের অবস্থানজনিত কিছু জায়গাও আমাদের জন্য কিন্তু ভালো মন্দর বিচার করতে পারে, অর্থাৎ আমাকে যতটা ভালো দিতে পারে আবার ততটাই কিন্তু খারাপ ফল দিতে পারে। তাহলে কোন গ্রহ বলবান হলে মানুষের জীবনের ক্ষেত্রে ভালো ফল দেয়,
অবশ্যই সেই আলোচনাতে অবশ্যই আসবো, কিন্তু তার আগে আপনাদের জানতে হবে আমরা কোন গ্রহ কিভাবে বলবান হচ্ছে আমরা দেখব কোথা থেকে। অর্থাৎ এমন তো কোনো চার্ট থাকে যেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমার এই গ্রহটি যথেষ্ট বলবান, এই গ্রহটি দুর্বল, তাহলে মধ্যবলে কে রয়েছে সেটাকে দেখার জন্য আমাদের যেটা করতে হবে কি, আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতি যারা বা কেপি পদ্ধতিতে যারা বিশ্বাসী করি, সাউথ ইন্ডিয়ান প্রসেস, তার একটা দ্যোতক ভাবচক্র রয়েছে। কি ভাবচক্র? না, দ্যোতক ভাবচক্র। এই দ্যোতক ভাবচক্রে আমরা গ্রহকে 4টি পর্যায়ে ভাগ করেছি। অর্থাৎ কি, একটি হচ্ছে অতি বলবান, দ্বিতীয় পর্যায়টা হচ্ছে বলবান, তৃতীয় পর্যায় হচ্ছে সাধারণ এবং চতুর্থ পর্যায় হচ্ছে দুর্বল। অর্থাৎ গ্রহকে আমরা 4টি পর্যায়ে ভাগ করেছি। একটা হচ্ছে অতি বলবান, একটি হচ্ছে বলবান, একটি হচ্ছে সাধারণ এবং আরেকটি সর্বশেষ হচ্ছে গ্রহ দুর্বল। এই 4টি পর্যায়ের মধ্যে আপনার 9টি গ্রহ কোন অবস্থায় অবস্থান করছে, এছাড়া ইন্দ্র, বরুণ এবং রুদ্র, যেটাকে আমরা ইংলিশে অনেকেই জানি ইউরেনাস, নেপচুন এবং প্লুটো বলে। তাহলে এই টোটাল 9টি গ্রহ এবং ইউরেনাস, নেপচুন, প্লুটো তাদের অবস্থান ভাবচক্রে, কৃষ্ণমূর্তি দ্যোতক ভাবচক্রে কোন পর্যায়ে থাকলো সেটাকে নিয়ে কিন্তু আমার আজকে আলোচনা। এবং এই দ্যোতক ভাবচক্র মানুষের জীবনের অনেক জায়গাকে ভালো করে বলে দিতে পারে। অর্থাৎ আপনি কোনো কিছু চার্ট তৈরি করলেন না, কিন্তু ভাব দ্যোতক চক্র কৃষ্ণমূর্তি পদ্ধতিতে এতটাই ইম্পর্টেন্ট, যেটা সাউথ ইন্ডিয়ান প্রসেস, যেটা আমাদের এখনকার দিনে বাংলাতে সাধারণত ব্যবহার করা হয় না। কিন্তু আমরা আজকালকার দিনে যেহেতু অ্যাস্ট্রোলজিটা অনেকটা মডার্ন জায়গায় চলে এসছে বা ওয়েস্টার্ন পদ্ধতিতে, ভাব দ্যোতক নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আলোচনা করা হচ্ছে। অর্থাৎ কোন গ্রহ কি অবস্থায় বলবান রয়েছে সেটা আমরা দেখে বুঝবো কি করে। এবার অনেকে প্রশ্ন করতে পারেন, দাদা তাহলে ন্যাটাল চার্টের সঙ্গে এর কি সংযুক্তিকরণ, বা ন্যাটাল চার্ট দেখে দেখুন, ন্যাটাল চার্টটা যেটা হচ্ছে আপনার নির্দিষ্ট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আপনি কোন দিন জন্মগ্রহণ করেছেন, একটা নির্দিষ্ট সময় জন্মগ্রহণ করেছেন, সেখানে লগ্নমান বা অ্যাসেন্ডেন্সকে নির্ণয়ের মাধ্যমে আমি কোন রাশিতে জন্মগ্রহণ করলাম সেই রাশি অনুযায়ী আমার গণ, আমার বিংশোত্তরী কোন মহাদশাতে জন্মগ্রহণ করছি, অষ্টোত্তরী কোন মহাদশাতে জন্মগ্রহণ করছি, আমার কি গণ পড়লো, আমার তিথি পড়লো, আমার 9টি গ্রহের সেই সঙ্গে দ্বাদশ রাশিতে অবস্থান আমরা নির্ণয় করছি। তাহলে সেই জায়গাটা হচ্ছে আমাদের সারা জীবন থাকবে। আমাদের বিচারটা তখন কি করতে হয়, আমরা বিচারটা করতে হয় দশা, অন্তর্দশা এবং নবাংশ চার্ট এইগুলোকে দেখে। তার সঙ্গে আমাদের বিচার করতে হয় রুলিং প্ল্যানেটের সঙ্গে আমাদের যে জন্মগ্রহণ হয়েছে সেই জন্মগ্রহণের সঙ্গে রুলিং প্ল্যানেটের কি কম্বিনেশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু বিচার করতে হয়। কিন্তু আমরা অনেকে কি করি, সেখান থেকে আমাদের কোন গ্রহ বলবান অবস্থায় রয়েছে আমরা সাধারণভাবে দেখতে পারি। ধরুন দেখুন যে আমাদের 9টি গ্রহের মধ্যে বৃহস্পতি হয়তো চন্দ্র অষ্টমে রয়েছে, দ্বাদশে রয়েছে বা ষষ্ঠভাবে রয়েছে, নিচস্থ রয়েছে, আমরা তার একটা বলবান নির্ণয় করছি। কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি বলছে এই বলবান ছাড়াও আমরা গ্রহকে তার কানেকশন দিয়ে কতটা বলবান। অর্থাৎ আমি দেখলাম আমার বৃহস্পতিটা লগ্নকুণ্ডলী মতে নিচস্থ রয়েছে, অর্থাৎ সে নিচস্থ গ্রহ সবসময় খারাপ ফল দিয়ে থাকে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বৃহস্পতি নিচস্থ থেকেছে, কিন্তু বৃহস্পতি নিচস্থ থেকেও অন্যান্য গ্রহ পজিটিভ থাকার জন্য তাকে ভালো ফল দিচ্ছে। কিন্তু আমরা কখনো তার ভাব দ্যোতক চক্রে বৃহস্পতির কানেকশনটাকে আমরা দেখছি না যে সেখানে বৃহস্পতি কি অবস্থাতে রয়েছে। অর্থাৎ আমরা শুধুমাত্র লগ্ন কুণ্ডলীকে বিচার করছি। তাহলে এই ভাব দ্যোতকটাকে আলোচনা করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমার কোন গ্রহ বলবান রয়েছে। আমি দেখলাম বৃহস্পতি আমার জন্মকুণ্ডলীতে নিচস্থ অবস্থাতে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ভাব দ্যোতকে বৃহস্পতি হয়তো অতি বলবান নেই, কিন্তু সে বলবান অথবা সাধারণের মধ্যে থেকে সেই বৃহস্পতি আমাকে সবসময় একটা ভালো গাইডলাইন করে যাচ্ছে। কিভাবে না, সংযুক্তিকরণের জন্য, তার নক্ষত্র বিনিময়ের জন্য, তার দৃষ্টি বিনিময়ের জন্য, তার ডিগ্রির জন্য, তার সঙ্গে ভালো গ্রহের সহাবস্থানের জন্য। তাহলে সেই ভাব দ্যোতককে আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কার সাব ভ্যারিয়েন্টের মধ্যে রয়েছে, কার স্টার লর্ডের মধ্যে রয়েছে, কার সাব লর্ডে রয়েছে, কোন দৃষ্টিতে বিনিময় করছে, সেখান থেকে আমরা সেই 4টি পর্যায়ে ভাগ করে চলেছি।
আমি হয়তো ব্যাপারটাকে বোঝাতে পারলাম আপনাদেরকে। তার মানে লগ্ন কুণ্ডলিতে যে গ্রহ দুর্বল অবস্থাতে রয়েছে, আমি ভাব দ্যোতকে দেখছি সেই গ্রহটি কিছুভাবে হয়তো আমাদের ক্ষেত্রে দেখলাম যে বলবান, হয়তো অতি বলবান হলো না, বলবান বা সাধারণের মধ্যে রইল, সেই গ্রহ আমাকে একটা প্রোটেক্ট দিয়ে গেল। অর্থাৎ বৃহস্পতির যেখানে আমাকে বলে দেওয়া হয়েছে যে বৃহস্পতি আমাকে কর্মজীবনে ভালো ফলাফল দিতে পারবে না, এবার অনেক জ্যোতিষী সেখানে বলেন যখন আপনার বৃহস্পতি নিজস্ব অবস্থাতে রয়েছে, তার মানে বৃহস্পতির যখন মহাদশা অন্তর্দশা যাবে আপনার সময়টি ভালো যাবে না। তার মানে আমরা কিন্তু এই সাধারণ বিষয়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট এসছেন যাদের দেখা গেছে কার্তিক মাসে জন্ম, রবি তুলা রাশিতে নিচস্থ অবস্থাতে রয়েছে, হয়তো শনি মেষ রাশিতে নিচস্থ অবস্থাতে রয়েছে, মঙ্গল কিছুভাবে নিচস্থ অবস্থাতে রয়েছে, তাদেরকে বলে দেওয়া হচ্ছে সেই দশা আসাকালীন মানেই আপনার কর্মজীবনে বা আপনার জীবনের ক্ষেত্রে কিন্তু সময় খারাপ যাচ্ছে। তার মানে আমরা কখনোই কিন্তু সেই ভাব দ্যোতক চক্রকে ইউজ করছি না, যেখানে আমাদের গ্রহ অতি বলবান, বলবান, সাধারণ না দুর্বল অবস্থাতে রয়েছে, এই চারটি পর্যায়ে আমরা করছি না। তার মানে মানুষের জীবনে ভাগ্য পরিবর্তন করতে গেলে শুধুমাত্র ন্যাটাল চার্টের উপর ভরসা করলে হবে না। অনেকেই বলে থাকেন যে ন্যাটাল চার্টকে বিচার করিয়েছি, ন্যাটাল চার্টে আমার গ্রহ এই অবস্থাতে রয়েছে, ন্যাটাল চার্টে লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতিকে আমি প্রতিকার করিয়েছি। এখনকার দিনে তো তাই করা হয়। সফটওয়্যারের মাধ্যমে বা যে কোনো অ্যাস্ট্রোলজার যখন পাথর দিয়ে থাকেন, বা আমাদের দেখবেন যারা মারোয়ারি বিচার বিশ্লেষণ করেন অ্যাস্ট্রোলজাররা, বা অনেকেই বলে থাকেন যে আমার বাড়িতে কোনো গুরুদেব এসেছেন, তিনি আমাকে বলেছেন লগ্নপতিকে প্রতিকার করতে, উনি বলেছেন পঞ্চমপতিকে প্রতিকার করতে, বলেছেন ভাগ্যপতিকে প্রতিকার করতে। খুব ভালো জিনিস, লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতির গুরুত্ব রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে লগ্নপতিকেই আমার প্রতিকার দিলে আমার জীবন বদলে যাবে। তার মানে এই নয় পঞ্চমপতিকে প্রতিকার দিলে আমার ভাগ্য বদলে যাবে। তার মানে এই নয় যে আমার নবমপতিকেই আমি প্রতিকার করলে আমি ভালো জায়গায় চলে যাব। এটা কিন্তু কখনোই নয়। তাহলে আমরা কিন্তু অ্যাস্ট্রোলজিটা করছি কিছুটা ওই গড়পাত্তাগতভাবে, যে চলে যাচ্ছে, আমরা যে জিনিসগুলোকে জানি সেগুলো, কিন্তু আমরা কখনোই তার ডিটেলসে প্রবেশ করছি না। আমি আশা করছি যাদের মধ্যে ভাব দ্যোতক চক্র করা হয়নি, অর্থাৎ ভাবচক্র কৃষ্ণমূর্তি পদ্ধতির, সেখানে আপনার কোন গ্রহ বলবান অবস্থায় রয়েছে, অর্থাৎ অতি বলবান, বলবান, সাধারণ না দুর্বল অবস্থায় রয়েছে, সেটাকে আপনি কাউন্সেলিং করান। সেই মতো যে গ্রহ আপনার প্রকৃত দুর্বল রয়েছে সেই গ্রহকে আপনি বুস্ট করুন। আপনার দেখা যাচ্ছে বৃহস্পতি মেষ কিছুভাবে হয়তো সক্ষেত্রগত আপনি বৃহস্পতিকে ভালো রেখেছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার ভাবদ্যোতক চক্রে বৃহস্পতি দুর্বল অবস্থাতে রয়েছে, সেখানে তার কানেকশন, সেখানে তার একাদশপতি, সেখানে তার দ্বিতীয়পতি, সেখানে তার লগ্নপতি দুর্বল অবস্থাতে রয়েছে। তার মানে আপনাকে কেউ বলেছেন বৃহস্পতি আপনার ইজ পজিটিভ, কিন্তু আপনাকে পোকরাজ পড়লেই বা বৃহস্পতির মহাদশার প্রতিকার করলেই আপনি কিন্তু সেখান থেকে উঠে আসতে পারবেন। অর্থাৎ বিচারটা কিন্তু আপনাকে ভালো করে করতে হবে। তাই আমি বলবো আপনাদের ক্ষেত্রে এই ভাবদ্যোতক চক্র কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আপনি যদি সেটাকে নির্ণয় করতে পারেন, যারা গড়পাত্তাভাবে জেমস্টোন পড়ে রয়েছেন বা প্রতিকার করাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে আপনি প্রথমে নির্ণয় করুন কোন গ্রহ শুভ অবস্থাতে রয়েছে, কোন গ্রহ অশুভ অবস্থাতে রয়েছে, কোন গ্রহ অতি বলবান, কোন গ্রহ বলবান অবস্থায় রয়েছে, কোন গ্রহ মিডিল পজিশনে রয়েছে, এবং কোন গ্রহকে আমাকে বুস্ট করলে আমি ভালো জায়গায় পৌঁছাতে পারবো। সেটাকে দেখার জন্য আপনাকে ভাবদ্যোতক চক্র দেখতে হবে। অবশ্যই আলোচনায় আসবো। ফোনে কোনো বন্ধু এসেছেন। হ্যাঁ, নমস্কার। ফোনে কে রয়েছে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। আমি পাঁশকুড়া থেকে বলছি। আমার নাম শ্রাবণী দে। পাঁশকুড়া থেকে শ্রাবণী দে। হ্যাঁ, হ্যাঁ। নিজের সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। আসলে 2023টা খুব আপ ডাউনের মধ্যে গেছে, কখনো ভালো কখনো খারাপ। 2024টা কিরকম যেতে পারে একটু মানে জানা যাবে? তাহলে আপনার ডেট অফ বার্থ? অবশ্যই জানা যাবে। ডেট অফ বার্থ? আমি ডেট অফ বার্থ বলছি 19/3/1997। 19/3/1997। ওকে। জন্ম সময়? জন্ম সময় সকাল 9টা। জন্মস্থান কি পাঁশকুড়াতেই? হ্যাঁ, আমার পাঁশকুড়াতেই জন্ম। পাঁশকুড়া মানে হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, হ্যাঁ। বুধবার ছিল শ্রাবণী জন্মবার? জন্মবারটা কি বুধবার ছিল? হ্যাঁ, বুধবার। বুধবার ছিল। লগ্ন হচ্ছে বৃষ লগ্ন আর রাশি হচ্ছে কর্কট রাশি। আচ্ছা, নক্ষত্র হচ্ছে তোমার পুষ্যা নক্ষত্র, একাদশী শুক্লপক্ষ তিথি, এবং গণ হচ্ছে দেবগণ। আচ্ছা, প্রথমে যেটা বলি, তুমি নিশ্চয়ই দেখবে অনেকে, তুমি আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলুন। এই যে তোমার রাশিটা হচ্ছে কর্কট রাশি, ঠিক আছে? আমি তোমাকে উদ্দেশ্য করে কিছু কথা আগে বলে নিই। এই যে কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে অনেক অ্যাস্ট্রোলজাররা বলবেন সময় ভালো, আবার অনেকের ক্ষেত্রে বলবেন সময় খুব খারাপ। কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলে দিই, এই যে ধরো তোমার কর্কট রাশি, তুমি জানতে চাইছো যে 2023টা তোমার ক্ষেত্রে খারাপ গেছে,
দাদা 2024 আসবে, 2024 আমার জন্য কি ভালো ফল দিতে পারে, তাই তো প্রশ্ন? হ্যাঁ 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 একদম। এবার আমি ধরো তোমার এই রাশিফলটাকে নিয়ে যদি বলে দিই যে কর্কট রাশি তোমার আমাদের ক্ষেত্রে তোমার কর্কট রাশি তোমার ক্ষেত্রে কেমন যেতে পারে। দেখো এই যে অনেকে রাশিফল বিচার করে, রাশিফলটা কিন্তু আমাদের সামগ্রিক বা আমরা একটা কল্পনা দিতে পারি যে তোমার এই বছরটা এরকম যেতে পারে, আভাস দিতে পারি, কিন্তু কখনোই পার্টিকুলার তোমার জন্যই কর্কট রাশিতে তোমার কিন্তু ফল মিলবে না। এটাকে ভালো করে মাথায় রাখতে হবে, কারণ অনেক অ্যাস্ট্রোলজাররা ইউটিউব অথবা ফেসবুক অথবা অনুষ্ঠানে গিয়ে বারবার কিন্তু রাশিফলকে বলে যাচ্ছেন 2024-এ, এবং আমরা দর্শকরা কি করি সেটাকে খুব মজা করে এনজয় করছি। আমাকে কোনো জ্যোতিষী বলেছে মেষ রাশি খুব ভালো যাবে 2024, আমি খুব আনন্দে রয়েছি, কিন্তু মেষ রাশি দেখা গেল খুব বাজে গেল। আমার কাছে এরকম বহু ক্লায়েন্ট এসছে, দাদা আমি না নেটে দেখেছি এই রাশি খুব ভালো বলেছে, কিন্তু আমার কেন বলুন তো এতটা খারাপ গেল। আমরা এই জিনিসটাতে প্রচন্ড পরিমাণে ভুল করি। প্রথমত ভুল কি দেখো, প্রথমত রাশি তোমার ক্ষেত্রে এক হতে পারে প্রত্যেকের, কিন্তু অনেকের লগ্ন এক হয় না, নক্ষত্র এক হয় না, আমাদের গণ এক হয় না, আমাদের দ্বাদশ রাশির অবস্থান এক হয় না। রাশি এক হলো, অন্যান্য অবস্থান এক হয় না। তার মানে আমরা একজনকে বলে একটা রাশির বলে আমরা কিন্তু পারস্পরিকভাবে বলতে পারি না যে তোমার ক্ষেত্রেই ভালো যাবে। তার মানে আমরা ব্যক্তিগতভাবে বিচার করতে পারি প্রত্যেকের কি বর্ষফল, অর্থাৎ তুমি যেরকম জানতে চাইছো ইন্ডিভিজুয়ালি ভাবে যে দাদা আমার 2023 খারাপ গেছে, 2024 ভালো যাবে, তার মানে তুমি তোমার ডেট অফ বার্থ দিয়ে তুমি তোমার বর্ষফলটাকে জানতে চাইছো। তো তোমার আজকে আমি তোমার এই 2024 বর্ষফলটা কেমন যেতে পারে এটা নিয়ে একটা ভালো আভাস দিয়ে দিচ্ছি। প্রথমে যেটা বলবো, তোমার 2023-এ যেটা প্রবলেম হয়েছে, তুমি তোমার কাজের জায়গায় ভালো কোনো কিছু সাকসেস পাওনি, এবং ও কি ফোনে রয়েছে? শ্রাবণী আপনি আছেন? যাই হোক, ফোনে হয়তো কিছু ভাবে নেই। তো 2023-এ অনেক আছে কি? শ্রাবণী আপনি শুনতে পাচ্ছেন? ফোনে নেই মনে হয়। যাই হোক, সামনে টিভিতে শুনুন। হ্যাঁ, 2023 তোমার ক্ষেত্রে অনেক জায়গাতেই সমস্যাদায়ক গেছে, বিশেষ করে কর্মকেন্দ্রিক ব্যাপারে, কারণ তোমার কেরিয়ার ডেভেলপমেন্টের চার্ট, কেরিয়ার ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু অনেক বাধা গেছে, এবং ভবিষ্যতের ক্ষেত্রে তোমার 2024 তোমার জন্য অনেক বেটার সময় নিয়ে আসবে। কেন? ইন্ডিভিজুয়ালি তোমার আমি বর্ষফল বিচার করছি। এখানে দেখাচ্ছে যেটা যে 2024-এর ক্ষেত্রে তোমার মোটামুটি দশা, অন্তর্দশা এবং হোরারি পদ্ধতিতে তোমার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমাদের লগ্নপতি থেকে দ্বিতীয় পতি যে হোরারি সম্পদ স্থান, সেখানে তোমার দ্বিতীয় পতি যথেষ্ট ভালো অবস্থাতে রয়েছে, অর্থাৎ 2024-এর তোমার দশা অন্তর্দশাপতি জুন জুলাইয়ের পর থেকে তোমার বেটারমেন্টটাকে দেবে, অর্থাৎ 2024-এর মাঝ বরাবর থেকে তুমি দেখবে যে তোমার কর্মজীবনে ভালো কোনো সুখবর আসতে চলেছে, বিবাহিত জীবনে তোমার ভালো সংযোগ আসবে, এবং কেরিয়ার ডেভেলপমেন্ট তোমার ক্ষেত্রে কিন্তু ভালো হবে। কিন্তু তোমার ক্ষেত্রে একটা যেটা প্রবলেম দেখা দেবে কি, যে তোমার লগ্নপতি যেহেতু ড্যামেজ অবস্থাতে রয়েছে, এবং সেখানে সেই লগ্নপতি বিশেষ করে ষষ্ঠ কানেক্টিভিটি, তাহলে তোমার ক্ষেত্রে গাইনোলজিক্যাল প্রবলেম কিন্তু বড়সড় আসতে পারে। সেই বিষয়ে অ্যালার্টমেন্ট থেকো, সেই বিষয়ের জন্য এখন থেকে ডাক্তারবাবুর চেক আপে থাকো। হেলথের জন্য যে যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, অর্থাৎ নিজেকে খাদ্যাভ্যাস ঠিক রাখা, তোমার রেগুলারলি মানে একটা যে কোনো শারীরিক কোনো কিছু ফিটনেসের সঙ্গে যুক্ত থাকে, এইগুলোকে তুমি কিন্তু করো, এবং তার সাথে তোমার কেরিয়ার ডেভেলপমেন্ট কিন্তু খুব ভালো হবে। তোমার ক্ষেত্রে একটা জিনিস শুধু বলে রাখবো, তোমার বুধটা যেহেতু যথেষ্ট পাওয়ার কম বা বুধ নিচস্থ অবস্থাতে রয়েছে, তুমি বুধের একটার জন্য যে কোনো প্রতিকার অথবা যে কোনো জাম্বিয়ান বা কলম্বিয়ান পান্না চার রতির উপরে যদি ধারণ করতে পারো কনিষ্ঠা আঙুলে, তোমার জন্য কিন্তু অনেকটা ভালো ফল নিয়ে আসবে, এবং 2024-এ মিডিল বরাবর তোমার জন্য ভালো খবর থাকছে কর্মজীবনে। আর একটি ফোন আছে, অবশ্যই ফোনটা নিয়ে তারপর আমি আলোচনা। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, অনির্বাণ দাশগুপ্ত, 9-10-2000 সালে জন্ম। আচ্ছা, 9-10-2000 সালে। 9-10-2000 সাল। এটা কার চার্ট? অনির্বাণ আপনার? ছেলের চার্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলের চার্ট। ওকে, ছেলের সময়টা বলুন। সময় হচ্ছে 11টা 20 সকাল। সকাল 11টা 20। বেশ। জন্মস্থান? ওই নিউ ব্যারাকপুর, কলকাতা। ব্যারাকপুর, কলকাতা। সোমবার ছিল? হ্যাঁ, সোমবার। লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি, জানা ছিল? হ্যাঁ, এটা জানা ছিল। নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, একাদশী শুক্লপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে শূলযোগ, এবং গণ হচ্ছে দেবারি গণ। ওর কি কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ, কেরিয়ার। ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, বিটেক পাস করে। বেশ, ওর কেরিয়ার ডেভেলপমেন্ট কিন্তু যথেষ্ট ভালো হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা।
2024-এর মধ্যে ভালো কর্মযোগ আসছে। 2024 অথবা 25 ওই সময় থেকে ভালো কর্মযোগ খুব ভালো শুরু হবে। কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হবে কি বলুন তো, ও একটু একগুঁয়ে বা জেদি প্রকৃতির, আপনাদের কথা সহজে কিন্তু শুনবে না, নিজের মতো চলতে কিন্তু প্রচন্ড পরিমাণে ভালোবাসবে, বুঝতে পেরেছেন? এবং সেই সঙ্গে আর একটা বিষয় বলে দেবো, ওর কিন্তু শরীরের তলব দেশে নিম্নভাগে কোনো অস্থিতে বা হাড়েতে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এই বিষয়টাকে একটু অ্যালার্টমেন্ট দেবেন। কেরিয়ার ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো রয়েছে ছেলের। 2024-এর শেষের দিক, 2025-এর আপকামিং ওই সময় থেকে কর্মজীবনে যথেষ্ট ভালো প্রভাব ফেলবে এবং কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু ভালো সুনাম অর্জন করবে, ঠিক আছে? কিন্তু ও যেখানে কাজ পাবে সেটা ওর জন্মস্থান থেকে অনেকটা দূরে হবে, মানে ও কলকাতা থেকে কলকাতার বাইরে কিন্তু কর্মযোগ তৈরি হবে এবং সেখান থেকে কিন্তু খুব ভালো সফলতা আসবে, ঠিক আছে? আচ্ছা, মানে উপরের দিকে কি লাগার সম্ভাবনা নিচের দিকে স্যার? বুঝলাম না। আঘাত আঘাত শরীরের নিম্নদেশে, ওপরে যদি আঘাত পায় এর আগে পাবে, কিন্তু আমি বলছি এই সময় দাঁড়িয়ে পরবর্তী মোটামুটি 3 থেকে 6 মাস ওই সময়টার মধ্যে শরীরের কোনো নিম্নভাগে আঘাত আসতে পারে। সেই বিষয়ে মানে এর জন্য কি আপনার কাটানো যাওয়ার কোনো কিছু হতে পারে? অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, আপনি পারলে একটু যোগাযোগ করিয়ে নেবেন। কেতুর অবশ্যই কিন্তু প্রতিকার প্রতিবিধান করাবেন ছেলের জন্য, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। আসলে এই সব ভালোর মধ্যে কোথাও একটা উকি দেয় অমাবস্যার মতো আর কি, একটা কালো দাগ আর কি বলি। কিন্তু এটা নিয়ে এত ঘাবড়াবার কিচ্ছু নেই। শ্রী সুব্রত চক্রবর্তী সবসময় আপনাদের পাশে রয়েছেন এবং বলেন ছোট্ট একটি প্রতিকার বা পাশে থাকা থেকে যদি এটাকে দেখুন, এই যে অনির্বাণ বাবু ফোন করলেন ওনার ছেলের জন্য, কত ভালো কেরিয়ার সামনে রয়েছে, কিন্তু তার মাঝেও একটা ওই ছোট্ট একটা চিন্তার ভাঁজ, এমন কিছু চিন্তার বিষয় নয়, ঘাবড়ে যাবেন না। শ্রী সুব্রত চক্রবর্তীকে আপনারা এগরা বালিচকে পেয়ে যাবেন মাসে 2 বার, সোমবার দিন শ্যামবাজার, রবি এবং মঙ্গলবার দিন গড়িয়ায় পেয়ে যাবেন। আর মাসে 2 বুধবার আপনারা বর্ধমান এবং দুর্গাপুরে পাবেন, বৃহস্পতিবার নৈহাটি ব্যারাকপুরে তো রয়েছেই, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন কেরানিটোলা, আর হাওড়া বালিতে আপনারা পেয়ে যাচ্ছেন শনিবার দিন। আর একদম 8 থেকে 21 তারিখ পর্যন্ত নর্থ বেঙ্গলে আবার থাকবেন সুব্রত চক্রবর্তী। ফলে ঘাবড়ে যাবেন না, সুব্রত চক্রবর্তী যেভাবে বলছেন শুধু একটু সেটা মেনে চলার চেষ্টা করুন। শুধুমাত্র হস্তরেখা নন, বারবার বলা হয় সম্পূর্ণ চক্রমের কথা, সম্পূর্ণভাবে জেনে নিন নিজের ভবিষ্যৎটা, নিজের জীবন পদ্ধতিটাকে। সময় একদম শেষের মুহূর্তে, যেটা সময় শেষের মুহূর্তে জাস্ট একটু আলোচনা করনি। এই যে আমরা ভাবদ্যোতক চক্র সবসময় নির্ণয় করি, এই ভাবদ্যোতক চক্রে নির্ণয়ের পদ্ধতিটা হচ্ছে কিরকম, আমাদের এই যে 9টি গ্রহ, তার সঙ্গে ইউরেনাস, নেপচুন, প্লুটো, অর্থাৎ ইন্দ্র, বরুণ এবং রুদ্রের সংযোগ অনেক সময় দেখতে পাওয়া যায়। ইন্দ্র বা বরুণ বা রুদ্রের সঙ্গে যদি কিছুভাবে শনি একত্রীকরণ ঘটে এবং সেখানে শনি যদি ভাবদ্যোতক চক্রে দুর্বল অবস্থাতে থাকে, তাহলে সেই জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু কেরিয়ার ডেভেলপমেন্টে প্রভূত বাধা আসে এবং সেখানে তার একাদশপতি কিছুভাবে যদি নিচস্থ অবস্থাতে থাকে, সেই জাতক কিন্তু কখনোই সফলতা পাবে না। অর্থাৎ আপনি সারা জীবন কিন্তু মাথা কুড়ে যাবেন, সারা জীবন আপনি কাজ করে যাবেন, কারো আন্ডারে থেকে যাবেন, কিন্তু কখনোই আপনি সেই ব্যক্তির স্বাধীনতা বা জীবনের যে আনন্দ, সেই আনন্দই কিন্তু কখনো উপভোগ করতে পারবে না। এই ধরনের চার্ট কিন্তু বহু মানুষের ক্ষেত্রে রয়েছে। এবার তাহলে কি আমরা এই জায়গাগুলোকে ঠিক করতে পারি না? অবশ্যই ঠিক করতে পারি। যাদের দেখবেন ভাবদ্যোতক চক্রে বৃহস্পতি অতি সাধারণ অবস্থাতে থাকে, অর্থাৎ সাধারণ প্ল্যানেট হিসাবে থাকলো, তাদের ক্ষেত্রে একটা মধ্যম জীবন হয়, অর্থাৎ তারা খুব যে সুখী হয় তা নয়, আবার যে খুব দুঃখ পায় তা নয়, কিন্তু এই ধরনের মানুষের মধ্যে কিন্তু বেশি সংখ্যা থাকে। আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বুধ কারো ক্ষেত্রে বলবান বা অতি বলবান অবস্থাতে রয়েছে, সেখানে ইউরেনাস, নেপচুন, প্লুটোর মধ্যে ইউরেনাসের সঙ্গে মঙ্গলের সংযোগ ঘটেছে, কিন্তু সেখানে দ্বিতীয় পতি যথেষ্ট তার কানেক্টিভিটি ভালো পেয়েছে। অর্থাৎ দ্বিতীয় পতির সঙ্গে যখন একাদশ সংযোগ করছে, মঙ্গল ইউরেনাসের সঙ্গে কানেক্টিভিটি করছে, সেই জাতক জাতিকা প্রভূত উন্নতি সাধন করে জীবনে। অর্থাৎ সে তার নিজের জ্ঞানের দ্বারা, কারণ তার বুধ তো খুব ভালো পর্যায়ে রয়েছে, তার জ্ঞানের দ্বারা জীবনে কিন্তু উন্নতি সাধন করতে পারে। তাহলে আমরা এই যে শনির কম্বিনেশনটা বললাম একটু আগে, তাহলে এই কম্বিনেশন থাকলে মানুষের জীবনে কিন্তু ভূত বাধা আসে। তার মানে ভাবদ্যোতক চক্রে আপনার কোন গ্রহ অতি বলবান, সাধারণ না দুর্বল, সেটাকে ভালো করে বিচার বিশ্লেষণ করাতে হবে। কারণ আমি নেক্সট এপিসোড হয়তো আমাকে ইশারা করছে কন্ট্রোল রুম থেকে, দাদা সময় শেষ, আজকে আলোচনা হয়তো আর এগোতে পারবো না। আমি এর নেক্সট এপিসোডে হয়তো কিছুদিন পরে আমি এর মধ্যে হয়তো লাইভ থাকতে পারবো না। এরপরে যেদিন লাইভ করব এই ভাবদ্যোতক নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো, কারণ ভাবদ্যোতকটা আমাদের মানুষের জীবনের ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট। যদি আপনার না করা থাকে আপনি একটু করিয়ে নেবেন। নেক্সট এপিসোডে হয়তো নতুন বিষয় নিয়ে এবং এই চার্টটাকে নিয়ে আলোচনা থাকবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।